নমস্কার, আমি রিম্পা। বাংলা সাহিত্যের কথা বলি বাই রিম্পাতে আপনাদেরকে স্বাগত। তো আজকের গল্প শিল্পী, লেখক মানিক বন্দ্যোপাধ্যায়। সকালে দাওয়ায় বসে মদন সারা গায়ে শীতের রোদের সেঁক খাচ্ছিল। হঠাৎ তার পায়ে খিঁচ ধরল ভীষণভাবে। একেবারে সাতটা দিন দাঁত না চালিয়ে হাতে পায়ে কোমরে পিঠে কেমন আড়ষ্টের মতো ব্যথা ধরেছিল। তাতে আবার গাঁটে গাঁটে ঝিলিক মারা কামড়ানি। সুতো মেলে না, দাঁত চলে না, বিনা রোগে ব্যায়াম ধরার মতো হদ্দ করে ফেলে। ঘন্টার পর ঘন্টা একটানা ধরা বাড়া নড়চড়ন তাঁত চালানোর কাজে। তার অভাবে শরীরটা মিয়ে ঝিমিয়ে ব্যথিয়ে ওঠে দুদিনে। ঘুম আসে না, মনটা টনটন করে এক ধরনের উদাস করা কষ্টে। সব যেন ফুরিয়ে গেছে। যাত্রা শুনতে গিয়ে নিমাই সন্ন্যাসী হয়ে বেরিয়ে যাবার সময় যেমন লাগে তেমনি ধারা কষ্ট, ঢের বেশি জোরালো আর অফুরন্ত। শরীর মনের ওসব উদ্বেগ সয়ে চুপচাপ থাকে মদন। যা সয় তা সইবে না কেন? সকালে উঠেই মা গেছে বউকে সঙ্গে নিয়ে বাবুদের বাড়ির মেয়েদের ধরবে। বাবুর ছোট মেয়ের বিয়ে উপলক্ষে দু একখানা ভালো মদন তাঁতের নাম করা বিশেষ রকম ভালো জামা কাপড় নাম করা ভালো কাপড় বুনে দেওয়ার ফরমাস যদি আদায় করতে পারে। বাবুর বাড়ির বায়না পেলে সুতো অনায়াসে জোগাড় হয়ে যাবে বাবুদের কল্যাণে। বাড়িতে ছিল শুধু মদনের মাসি, আর তার আবার একটা হাত নুলো, শরীরটি পাকাটির মতো রোগা। মদনের হাউমাউ চিৎকার শুনে সে ছুটে এসে মদনের 2 বছরের ছেলেটাকে কোলে নিয়ে সঙ্গে আসে মাসির 4 বছরের মেয়ে। মাসির কি ক্ষমতা আছে এক হাতে টেনে খিঁচ ধরা পা ঠিক করে দেয় মদনের? মাসিও চেঁচায়। মদনের চিৎকারে ভয় পেয়ে ছেলে মেয়ে দুটো আগেই গলা ফাটিয়ে কান্না জুড়েছিল। তখন রাস্তা থেকে ভুবন ঘোষাল এসে ব্যাপারটা বুঝেই গোড়ালির কাছে মদনের পা ধরে কয়েকটা হ্যাচকা টান দেয় আর উরুতে জোরে জোরে থাপ্পড় মারে। যন্ত্রণাটা সামলের মধ্যে আসে মদনের। মুচড়ে ভেঙে পড়ার বদলে বসে আনে পাটা। বাঁচালেন মুখে সুস্থে মদন পায়ে হাত ঘষে। খড়ি ওঠা ফাটা পায়ে হাতের কড়া তালুর ঘষার শব্দ হয় শেষবারে শ্বশুরের মতো। ভুবন পরামর্শ দেয়, উঠে হাঁটু দুপা সেরে যাবে। মদন কথা কয় না। এতক্ষণে আশেপাশের বাড়ির কয়েকজন মেয়ে পুরুষ ছুটে এসে হাজির হয়েছে হুল্লোড় শুনে। শুধু উদি আসেনি, প্রায় লাগাও কুড়ে থেকে কয়েকটা কলা গাছের মোটে ফারাক মদন আর
উদির কুড়ের মধ্যে। ঘর থেকে সে তাঁতিপাড়ার মেয়ে পুরুষের পিত্তি জ্বালানো মিষ্টি গলায় চেঁচাচ্ছে, কি হলো গো? বলি, কি হলোটা কি? ভুবন রাস্তা থেকে উঠে এলো। এটা জানা কথাই যে উদির কুড়ে থেকেই সে ডবা ঘুরে রাস্তা হয়ে এসেছে। উদি হয়তো তাড়া দিয়ে পাঠিয়েছে তাকে। 7 দিন তাঁত বন্ধ মদনের। বউটা তার 9 মাস পোয়াতে। না খেয়ে তার ঘরে পাছে কেউ মরে যায়, ওদের এই ভাবনা হয়েছে। জানা গেছে কাল কিছু চাল আর ডাল সে চুপি চুপি দিয়ে গেছে কাল মদনের বউকে। চুপি চুপি শুধিয়েছে মদনের মতিগতির কথা। সবার মতো মজুরি নিয়ে সাধারণ কাপড় বুনতে মন হয়েছে কিনা মদনের। কেঁদে উদিকে বলেছেন মদনের বউ, না, এক গুয়েমি তার কাটেনি। পাড়ার যারা ছুটে এসেছিল ভুবনকে এখানে দেখে মুখের ভাব তাদের স্পষ্টই বলতে যায়। ইতিমধ্যে পিসি পিড়ি এনে বসতে দিয়েছিল ভুবনকে। বারবার সবাই তাকায় মদন আর ভুবনের দিকে, দু চোখে স্পষ্ট জিজ্ঞাসা নিয়ে। সেও কি শেষে ভুবনের অবস্থা মেনে দিল? রাজি হলো প্রায় বেগার খাটা মজুরি নিয়ে সস্তা ধুতি শাড়ি গামছা বুনে দিতে। মদন অস্বস্তি বোধ করে। মুখের খচা খচা গোপদাড়ি মুছে ফেলে হাতের চেটোতে। সবাই নিঃশব্দ জিজ্ঞাসায় জবাবি যেন পুরো ভোলাকে শুনিয়ে সে বলে, পায়ে খিচ ধরল হঠাৎ, সে কি যন্ত্রণা বাপ, একদম যেন মৃত্যু যন্ত্রণা, মরি আর কি। উনি ছুটে এসে টেনে টুনে ঠিক করে দিলেন পাঁচালিন মুখে। গগন তাঁতির বেটে মোটা বউ অদ্ভুত আওয়াজ করে বলল, কাজেই ছিলেন তা এলেন ভালো, তাই তো বলি মোরা। তাঁত না চালিয়ে গাটা ঠিক নেই। তাড়াতাড়ি বলে মদন। গগন তাঁতির বউয়ের মুখকে তার বড় ভয়। বৃন্দাবন দাঁড়িয়েছিল পিছনে অপরাধীর মতো। তার কুড়েও মদনের ঘরের প্রায় লাগাও উত্তরে একটা আম গাছের ওপাশে, যার দুপাশের ডালপালা দুজনের চালকে প্রায় ছোঁয় ছোঁয়। বুড়ো ভোলার চেয়ে বৃন্দাবনের বয়স অনেক কম, কিন্তু শরীর তার অনেক বেশি জড়জীর্ণ। একটি তার পুরনো জীর্ণ তাঁত গামছা আর 8 হাতি কাপড় শুধু বোনা যায়, তাতে সে আর বসে না, ক্ষমতা নেই। তাই বড় ছেলে রসিক তাঁত চালায়। সুতোর অভাবে তাঁতিপাড়ার সমস্ত তাঁত বন্ধ। অভাব ও আতঙ্কে সমস্ত তাঁত পাড়া থমথম করছে। শুধু তাঁত চলছে কেশবের আর বৃন্দাবনের। ভুবন আময়িকভাবে বৃন্দাবনকে জিজ্ঞাসা করে, কখানা গামছা হয়েছে বৃন্দাবন? বৃন্দাবন যেন চমকে ওঠে, একবার পিছিয়ে যায়। জানি না বাবু, মোর ছেলা বলতে পারে। কেশবকে বলে, বোনা হলে যেন পয়সা নিয়ে যায়। বাঁকা মেরুদণ্ডটা একবার সোজা করবার চেষ্টা করে বৃন্দাবন। অসহায় করুণ দৃষ্টিতে সবার দিকে তাকিয়ে একবার তাকায়। ছেলেকে শুধোবেন বাবু? ওসব জানি না আমি কিছু। পিছু ফিরে ধীরে ধীরে চলে যায় বৃন্দাবন। গগনের বউ বলে মুখ বাঁকিয়ে ঝাঁকিয়ে সঙ্গে, আমি কিছু জানি না গো, মোর ছেলা জানে। কত ঢং জানে ও বুড়ো। বুড়ো ভোলা বলে, আহা,
থাম না বুনোর মা, অত কথায় কাজ কি? যন্ত্রণা গেছে না মদন? মরা যায় তবে যায়। কেশব গেলেই পয়সা পাবে, গামছা কাপড় বুনে দিলেই পয়সা মেলে। এসব কথা, এসব ইঙ্গিত দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে তার ভয় পায়। সব ঘরে রোজগার বন্ধ, উপোস। ভুবন বলে, তোমার গায়ের তাঁতিরা জানো মদন বড় বোকা। মদন নিজেও 7 পুরুষের তাঁতি। রাগের মাথায় সে ব্যঙ্গই করে বসে। সে কথা বলতে তাঁতি জাতটাকেই বোঝায়, তাঁতি জাতটাকেই বোকা। ভুবন নিজের কথা বলে যায়, সুতো কিনতে পারছিস না, পাবিও না কিছুকাল। তাঁত বসিয়ে রেখে নিজের বসে থেকে লাভ কি? মিহিরবাবু সুতো দিচ্ছেন, বুনে দে, যা পাস তাই লাভ। তা না, সুতো না কিনতে দিলে কাপড়ই বুনবে না। এ কি কথা? তোমার কথা নয় বুঝতে পারি, সস্তা কাপড় বুনবই না তুমি, কিন্তু ওরা পোষায় না ওদের। সুতো কি সবাই কেনে? না কিনতে পারে। আপনি তো জানেন বেশিরভাগ দাদন কর্জে তাঁত চালায়, পর্দা রাখে দিবা রাত্রি তাঁত চালিয়ে, মুখে রক্ত তুলে। আপনি তাও আর্ধেক করতে চান? পারবো কেন মোরা? নইলে এদিকে তো যে পরতা থাকে না বাবু, কি দরে সুতো কেনা জানো? ভুবন আফসোসের শ্বাস ফেলে, যাকগে, কি করা। কর্তাকে কত বলে তোমাদের জন্য সুতো বরাদ্দ করেছিলাম, তোমরা না মানলে উপায় কি? বুঝি তো সব, কিন্তু দিনকাল পড়েছে খারাপ, তাঁত রেখে কোনো মতে টিকে থাকা। নয়তো 2 দিন বাদে তাঁত বেচতে হবে তোমাদের। ভালো সময় যখন আসবে, সুতো মিলবে আবার, তখন মনে পড়বে এই ভুবন ঘোষালের কথা, বলে রাখছি, দেখো মিলিয়ে। তখন আফসোস করবে, আমার কথা শুনলে তাঁতও বজায় থাকতো, নিজেরাও টিকতে। তাঁত বাধা দিতে বেচতে হলে মিহিরবাবুর হয়ে ভুবনই কিনবে, সেই ভরসাতেই। হয়তো গ্যাঁটি হয়ে বসে আছে লোকটা, কিন্তু সে পর্যন্ত কি গড়াবে? তার আগে হয়তো ভুবনের কাছে সুতো নিয়ে বুনতে শুরু করবে তাঁতিরা। মাসি এসে ঘুরঘুর করে আশপাশ, বামুনের ছেলে। পায়ে হাত দিয়েছে মদনের। মদনের বুঝি খেয়াল হয়নি, ভুলে গেছে। মদনের পা দুটো টান হয়ে ভুবনের পিড়ির দিকে এগিয়ে গেল। মাসির আর ধৈর্য থাকে না। মদনের কানের কাছে মুখ নিয়ে গিয়ে প্রণামের কথাটা মনে করিয়ে দেয়। মদন একেবারে খিচড়ে ওঠে। মেয়েটাকে নেয় না কোলে, কেঁদে মরছে। মরগে না হেতা থেকে যেথা মরবি। ছেলে মেয়ে দুটোকে নিয়ে মাসি পালায়। মদনের এই মেজাজ জেনে মাসি, মেয়ে কাঁদছে বলে বকুনি মিছে ওটা ছুতো। ছেলে পিলে কানের কাছে চেঁচালে মানুষের অশান্তি কেন হবে না মাসিও জানে না, মদনও বোঝে না। ছেলে মেয়ের কান্না মদনের কানে গেল না। তাতে ঠকঠকি, মেয়েদের বকাবকি, ঝিঝির ডাকের মতো মেজাজটাই বিগড়েছে মদনের। না করুক প্রণাম সে বামুনের ছেলেকে। মদনের উপর মাসিমার বিশ্বাস খাঁটি। রামায়ণ সে পড়তে পারে সুর করে, তাঁতের কাছে বাপের নাম সে বজায় রেখেছে। সেরা জিনিস তৈরির বায়না পায় মদন তাঁতি। মদনের মার সঙ্গে কচি বয়সে এই বাড়িতে এসে মাসি শুনেছিল বাবুদের বাপের আমলে
বেনারসি বুনো দেবার বায়না পেয়েছিল মদনের বাপ। বিয়ের সময় জালের মতো ছিটটি ছাড়া শাড়ি বুনতে পরতে দিয়ে তার সঙ্গে সে মশকরা করেছিল মদনের বাপ। সে কথা কোনোদিন ভুলবে না মাসি। আজ আখাল, বায়না আসে না, সুতো মেলে না, তাঁত চলে না, তবু মদন উঁচা কাপড় বোনে না। ওর জন্য কষ্ট হয় মাসির, ওর বাপের কথা ভেবে। মা বউ যেন কেমন ব্যবহার করে ওর সঙ্গে। মদনের বাপ যদি আজ বেঁচে থাকতো, মাসি ভাবে বেঁচে থাকলে 4.25 বেশি বয়স হতো তার। মাসি তা ভালো বোঝে না। শুধু শ্রীধরের চেয়ে সে বেশি বুড়ো হয়ে পড়তো ভাবতে মনটা তার মুষড়ে যায়। শ্রীধর তাঁতির বেঁচে থাকার দুর্ভাগ্য দেখে সে নিজেই যে কামনা করে এত বুড়োর যাওয়াই ভালো। না থাক মদনের বাপ, মদন তো আছে। মদনের মা বউ ফিরে এসে গুটি গুটি পেটের ভারে মদনের বউ থতপত পা ফেলে হাঁটে। হাত পা তার ফুলেছে কদিন থেকে। পরদিন জীর্ণ পুরনো শাড়িখানা মদন নিয়ে বুনে দিয়েছিল তাকে বিয়ের সময়। এখনো পাড়ির বৈচিত্র্য, মিহি বুনবুনের কোমল খাপি, উজ্জ্বলতা সব মিলে এমন সুন্দর আছে কাপড়খানা যে অতি বিশ্রীভাবে পরলেও রুক্ষ জটালো চুল, ছোকলা ওঠা, ফাটা চামড়া এসব চিহ্ন না থাকতে বাবুদের বাড়ির মেয়ে মনে করা যেত তাকে। মদনের মা বিড়বিড় করে বকতে বকতে আসছিল লাঠি হাতে কুঁজো হয়ে। ভুবনের সামনে সে কিছু না বলেই মদন খুশি হতো। কিন্তু বুড়ির কি যে কাণ্ডজ্ঞান আছে, সামনে এসেই সে শুরু করে দেয় মদন তাঁতির এককর্তি বশীকরণ। বসন্ত শাড়ির বায়নার কথা শুনেই বাবুর বাড়ির মেয়েদের হাসি টিটকারি দিয়ে তাদের বিদেয় করার কাহিনী। ওসব কাপড়ের চল আছে নাকি আর? দিদিমারা, ঝির আর চাষার ঘরের মেয়েরা পরে ওসব শাড়ি। মদন তাঁতির কাপড়, বনগায় শ্যাল রাজা মদন তাঁতি বলল ওসব কথা। পাশ গুটিয়ে সিধে হয়ে বলে মদন, বেরিয়েছে বাবুরা, অতিবার হয়েছে বাবুদের, মরবে এবার। দাওয়ায় উঠতে টলে যাবার উপক্রম করে মদনের বউ খুঁটি ধরে সামলে নিয়ে ভিতরে চলে যায়। ভেতর থেকে তার উগ্র মন্তব্য আসে, 1 পয়সার মুরদ নেই, গব্ব কত। ভুবন সান্ত্বনা দিয়ে বলে, মেয়েরা অমন করে বলে মদন, ওসব কথায় কান দিতে নেই। তা বলে বাবুদের বাড়ির মেয়েরাও বলে, তার মা বউ বলে, উদিও বলে, কিন্তু সব মেয়েরা বলে না। এই তাঁতপাড়ার অনেক মেয়ে আছে, মেয়েই বলে না। মদন তাঁতিকে সামনে খাড়া করিয়ে তারা বরং ঝগড়া করে ঘরের পুরুষদের সঙ্গে। মদনও তাঁত বনে, তারাও তাঁত বনে। পায়ে ধুলোর যোগ কি নয় তারা মদনের। 1 আঙ্গুল গোপদাড়ির মধ্যে ফাঙা দাঁতের হাসি গাজিয়ে মদন শোনায় ভুবনকে, একটা এঁড়ে তাঁতির কাজ আর নিষ্ঠা একটু খটকায় যেন লাগে ভুবনের। একটু রাগ আর হিংসার জ্বালাও হয় যেন। সম্প্রতি মিহিরবাবুর তাঁতির কারবারে জড়িয়ে পড়ার পর সে শুনেছিল যে এ অঞ্চলের তাঁতি মহলে একটা কথা চলতি আছে, মদন যখন গামছা বুনবে গড়াই কথাটার মানে ভালো বোঝেনি। পরে টের পেয়েছিল সূর্য যখন পশ্চিমে উঠবে এর বদলে ওই কথাটি এদিকে তাঁতিরা ব্যবহার করে।
সে জানে মদন যদি তার কাছে থেকে সুতো নিয়ে কাপড় বনে দিতে রাজি হয় তাহলে আজকাল তাঁতিপাড়ার বেশিরভাগ লোক ছুটে আসবে তার কাছে ছুতোর জন্য। বড় খামখেয়ালি একগুঁয়ে লোকটা, এই রাগে, এই হাসে, হা উতাশা করে, এই লম্বা চওড়া কথা কয় যেন রাজা মহারাজা। উঠবার সময় ভুবনের মনে হয় ঘর থেকে যেন একটা গোগানির আওয়াজ কানে এলো। তারপরে মাসির গলা, ও মদন, দেখছে বউ কেমন করছে। ভুবন গিয়ে ওদিকে পাঠিয়ে দেয় খবর দিতে। বেলা হয়েছে, তার বেরিয়ে পড়া দরকার, কাজ অনেক। কিন্তু মদনের ঘরের খবরটা না জেনে যেতে পারেনি। তেমন একটা বিপদ ঘাড়ে চাপলো মদন হয়তো ভাঙতে পারে। ওদের জন্য অপেক্ষা করতে করতে সে বিরক্ত হয়ে ওঠে। ও চুরির বড় বাড়াবাড়ি আছে সব বিষয়ে। খবর আনতে গিয়ে হয়তো সেবা করতেই লেগে গিয়েছে মদনের বউ। কি হয়েছে মদনের বউয়ের? কি হতে পারে? গুরুতর কিছু যদি হয়? ওদি ফেরে অনেকক্ষণ পরে। অনেকটা পথ হেঁটে যাবার মদনের বউয়ের শরীরটা কেমন কেমন করছিল, একবার মূর্ছা গিয়ে আছে। মনে হয়েছিল বুঝি ওই পর্যন্তই থাকবে, কিন্তু পরে মনে হয়েছে প্রসব ব্যথাটাও উঠবে। প্রসব হতে গেলে মরবে মাগি এবার। একবেলা এক মুঠো ভাত পায় তো নেই, 3 বেলা উপোস। এমনই চলেছে 2 মাস। গলা দিয়ে এলাম তাঁতিকে, মরণ হয় না। গাল দিলাম এলাম তাঁতিকে, মরণ হয় না। আখায় কাঠ গুজে নামানো হাড়টা চাপিয়ে দেয়। বেটে আঁটো দেহটা পর্যন্ত তার পরিচয় দেয় দুর্জয় রাগের। বাসাতে গিয়ে মাটির হাড়িটা যে ভাঙে না তাই আশ্চর্য। এখনো গেলে না যেয়ে যাব, আলিস্যে লাগছে। ভাত খাবে, মোর বাঁধা ভাত। ওদিকে আদার জানায়। ভুবন রেগে গেল, তোর কথা বড় বিচ্ছিরি। মদন দাওয়ায় এসে বসেছে, উকি মেরে দেখে ডবা ঘুরে রাস্তা হয়ে ভুবন আবার যায়। সকালের পিঁড়িটা সেইখানে পড়েছিল। তাতে জাকিয়ে বসে। কেমন আছো বউ? ব্যথা উঠেছে কম? রক্ত ভাঙছে বেশি, ব্যথা তেমন নয়। দুর্গা বুড়িকে আনতে গেছে। মদনের শান্ত নিশ্চিত ভাব দেখে ভুবন রীতিমতো ভড়কে যায়। একটা বিড়ি ধরিয়ে ভেবে মদনকেও একটা বিড়ি দেয়। মদন হঠাৎ বলে, ভালো কিছু বোনার না, একটু দামি কিছু সুতো নেই বুঝি? মনটা খুশি হয়ে ওঠে ভুবনের। সামান্য আছে, কিন্তু বেনারসি ছাড়া তুমি কি কিছু বুনবে? বেনারসি না বোনা যেন তারই অপরাধ, তারই অধঃপতন। এমনি আফসোসের সঙ্গে বলে মদন, বেনারসি জীবনে বুনেনি। 1 ঘন্টার মধ্যে সুতো এসে পড়ে। ভুবন লোক দিয়ে সুতো পৌঁছে দেয় মদনের ঘরে। সুতো দিয়ে দেখে কান্না আসে মদনের। এই সুতো দিয়ে তাকে ভালো কাপড়, দামি কাপড় বুনে দিতে হবে? এর চেয়ে কেশবের মতো গামছাই নয় তো বুনতো। লোকে বলতো মদন তাঁতি গামছা বুনেছে, দায়ে পড়ে, কিন্তু যা তা ওচা কাপড় বোনেনি। সকালে পায়ে কেমন খিঁচ ধরেছিল, তেমনি ভাবে কি যেন টেনে ধরে তার বুকের মধ্যে। তাকে গজা দাদনের টাকা
দুটো যেন ছ্যাঁকা দিতে থাকে চামড়ায়, কিন্তু ওইদিকে হাত না চালিয়ে চালিয়ে সর্বাঙ্গে আড়ষ্ট মতো ব্যথা, পেটে খিদের মরে মরে জাগছে বারবার। বউটা গোজাচ্ছে একটানা। কি করবে মদন তাঁতি? সেদিন রাত্রি যেন গম্ভীর হয়ে এসেছে। শীতের চাঁদের স্নান ম্লান আলোয় গা ঘুমিয়ে পড়েছে। চারিদিক স্তব্ধ নিঝুম হয়ে আছে। মাঝে মাঝে কাছে ও দূরে কুকুর শিয়ালের ডাক ছাড়া মদন তাঁতির তাঁত ঘরে শব্দ শুরু হলো ঠক ঠাক ঠক ঠাক। খুব জোরে তাঁত চালিয়েছে মদন। শব্দ উঠছে জোরে। ওদের ঘরে তো বটেই, বৃন্দাবনের ঘরে পর্যন্ত শব্দ পৌঁছতে থাকে তার তাঁত চালানোর। ভুবন বলে আশ্চর্য হয়ে, এর মধ্যে তাঁত চাপাল? একা মানুষ কখন ঠিক করলো সব? ওদিও অবাক হয়ে গিয়েছিল। ও খাঁটি গুণী লোক, ওসব পারে। সে বলে ভয়ে ও বিস্ময়ে কান পেতে থাকে। বুড়ো বৃন্দাবন ছেলেকে ডেকে বলে, মদন তাঁত চালায় নাকি রে? তাছাড়া কি আর? কেশবের যাবার দেয় ঝাঁঝির সঙ্গে। রাত করে চুপে তাঁত চালাচ্ছিলেন। ঘাট শুধু মোদের বেলা? ভুবনের সুতো না হতে পারে। কার সুতো তবে? কার আছে সুতো ভুবন ছাড়া শুনি? মদনের তাঁত কখন থেমেছিল উদি জানে না। ভোরে ঘুম ভাঙতেই ছুটে যায় মদনের কাছে। মদনকে ডেকে তুলে সাগ্রহে বলে, কতটা বুনলে তাঁতি? আয় দেখবি। মদন তাকে নিয়ে যায় তাঁত ঘরে। ফাঁকা শূন্যে তাঁত দেখে থ হয়ে বনে যায় উদি। সুতোর বান্ডেল যেমন ছিল তেমনি পড়ে আছে। মদন উদির হাতে তুলে দেয়। টাকা দুটাও দেই, বলে নিয়ে যা। ফিরিয়ে দেগা ভুবনকে বলিস, মদন তাঁতি যেদিন গামছা বুনবে, একটু বেলা হাতে তাঁতি পাড়ার অর্ধেক মেয়ে পুরুষ দল বেঁধে মদনের ঘরের দাওয়ায় সামনে এসে দাঁড়ায়। মুখ দেখালেই বোঝা যায় তাদের মনের অবস্থা। রোষে ক্ষোভে কারো চোখে জল এসে পড়ার উপক্রম হয়েছে। গগন তাঁতির বোটা পর্যন্ত নির্বাক হয়ে গেছে। বুড়ো ভোলা শুদ্ধায় ভুবনের ঠেয়ে নাকি সুতো নিয়েছে মদন। তাঁত চালিয়েছ দুপুর রাতে চুপি চুপি? দেখো এসে তাঁত চালাওনি রাতে? চালিয়েছি, খালি তাঁত না চালিয়ে খিজ ধরল পায়ে বাতে, তাই খালি তাঁত চালালাম একটু। ভুবনের সুতো নিয়ে তাঁত বুনবো? বেইমানি করবো তোমাদের সাথে কথা দিয়ে? মদন তাঁতি যেদিন কথা খেলাপ করবে, মদন হঠাৎ থেমে যায়। তো বন্ধুরা, আমার আজকের গল্প এখানেই শেষ। আমার কাছ থেকে এরকম নতুন নতুন সুন্দর সুন্দর গল্প পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে হবে। আর লাইক কমেন্ট শেয়ার প্রচুর পরিমাণে লাইক কমেন্ট শেয়ার করতে হবে। আমার সাথে থাকতে হবে, আমার পাশে থাকতে হবে। তো টাটা।